আসসালামু আলাইকুম। সাধারণ গণিতের পাঠ্য বইয়ের ২২৫ পৃষ্ঠার একটা কাজ নিয়ে তোমাদের সাথে আজকে আমি হাজির হয়েছি। আমি মোহাম্মদ আব্দুল মোমেন জুয়েল। আজকের প্রশ্নটা দেখো যে ২ টা সমীকরণ দেওয়া আছে। এই ২ টা সমীকরণে বলছে সমীকরণ দ্বয়ের প্রত্যেকটির ৫ টি করে সমাধান লিখো। তন্মধ্যে সাধারণ সমাধানটিও থাকবে। এই সমাধান মানে কি? যে ধরো এইখানে আমি x এবং y এর ইন্ডিভিজুয়াল কিছু মান বসাতে পারি, যে মানের জন্য আমাদের সমীকরণটা সিদ্ধ হয়, অর্থাৎ লেফট সাইড রাইট সাইড সত্য হয়। এই টাইপের মানগুলো আমরা বের করব। এখন ধরো এখানেও ৫টা বের করব, এখানেও ৫টা বের করব, কিন্তু এর মধ্যে এমন একটা ভ্যালুও বের করব যার জন্য ২টা সমীকরণটা সিদ্ধ হয়। এটার মধ্যে কমন আমাদের একটা পয়েন্ট থাকে। তো আমরা সমীকরণটা দেখি। তার আগে বলে নেই এই দুইটা সমীকরণের সমাধান কিন্তু একটা। এই ২টা সমীকরণের সমাধান একটা। আমরা বলি না যে আমরা তো দেখি যে সমীকরণের সমাধান তো একটা হওয়ার কথা, কিন্তু এখানে ৫টা করে সমাধান কেন বললো? ৫টা বলতে এখানে বোঝাচ্ছে প্রত্যেক সমীকরণের সমাধান, বলতে এখানে বোঝাচ্ছে এই সমীকরণগুলো যে মানগুলোর জন্য আমাদের সত্য হয় সেইগুলো হলো তার সমাধান। আর ২টা সমীকরণের সমাধান কি? এই ২টা সমীকরণই যে স্পেসিফিক একটা মানের জন্য সত্য হয় সেটা হলো তাদের কমন সমাধান। তো এখন এই সমীকরণটাকে আমরা ৪ আকারে লিখি। এইটা নর্মালি আমরা জাস্ট লজিক ইউজ করব যে এটা সমীকরণ হচ্ছে। তা আমরা প্রথমে এই সমীকরণ দেখে এমন কিছু চিন্তা করব, এর বাম পক্ষ কি আছে, x - 2y + 1, প্রথম সমীকরণ যেটা আছে। আর রাইট সাইড কি আছে? রাইট সাইড আমাদের 0 আছে। তাহলে আমরা এখানে এমন কিছু মান বসাবো যে x এর জন্য ধরো প্রথমে x এর জন্য 1 বসাইছি, আর y এর জন্য আমাদের 1 বসাইছি। দেখলাম তাহলে 1 - 2 × 1 + 1। তো এটা ক্যালকুলেশন করলে কি হচ্ছে, আমাদের লেফট সাইড 0 হচ্ছে, রাইট সাইড তো আমাদের আগে থেকেই 0। ম্যাথটা মিলে যাচ্ছে। তাহলে আমরা অন্য একটা মান ট্রাই করি। ধরো x এর জন্য, এটা আমি তোমাকে লিখে বুঝাই, যে x এর জন্য আমি বসাবো 2। x এর জন্য 2 বসাইছি, -2 × এটা হলো 2 + 1। তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে +3 -4 = -1। কিন্তু আমাকে তো বলে দিয়েছে যে আমাদের রাইট সাইড আমাদের 0 হওয়া লাগবে। তার মানে এই যে 2, 2 এই বিন্দুটা এই সমীকরণকে সিদ্ধ করে না। এই বিন্দুটার জন্য সমীকরণটা লেফট সাইড রাইট সাইড সত্য হয় না। তাহলে এটা আমাদের হবে না। তো এই জন্য আমি কি করলাম, মনে মনে চিন্তা করলাম যে আমাদের কোন কোন ভ্যালুগুলো নিব যার জন্য আমাদের লেফট সাইড রাইট সাইড সত্য হয়। এক্ষেত্রে রাইট সাইড আমাদের 0 দেওয়া আছে। আমি এই যে মানটা বসাইছি, 0 হয়েছে, ডান। এরপরে আমি x এর জন্য যদি -3, এই মানগুলো আমি নিজে নিজে খুঁজে বের করব x এর জন্য কোন মান আর y এর জন্য একই সাথে এই সমীকরণ শুধুমাত্র একটা, কোন মানগুলোর জন্য আমাদের এখানে শূন্য হচ্ছে। তো এইখানে এরকম করে আমি 5টা মান দেখাই দেব, যে 5টা মানের জন্য আমাদের লেফট সাইড রাইট সাইড আমাদের সত্য হয়। মানে লেফট সাইডও আমাদের 0, রাইট সাইডে 0, এরকম 5টা মান দেখাই দিলাম। সমীকরণটির অসংখ্য সমাধান আছে, তার মধ্যে 5টি সমাধান। এখানে অসংখ্য সমাধান বলতে কি বোঝাচ্ছে, এরকম আরও অনেক মান আছে যে মানের জন্য আমার লেফট সাইড রাইট সাইড আমাদের সত্য হবে। এখানে শুধুমাত্র আমরা 5টাই দেখাই দিলাম, এই 5টার জন্য শূন্য, বাট আরও অনেক মান আছে যে মানগুলোর জন্য লেফট সাইড রাইট সাইড আমাদের শূন্য হচ্ছে। এরপরে আমি পরবর্তী যে প্রশ্নটা আছে, মানে আমাদের সমীকরণটা আছে, সেই সমীকরণটা কি ছিল? এই সমীকরণটা ছিল হলো আমাদের এই 2x + y - 3, এটারও আমাদের রাইট সাইড 0। রাইট সাইড সবসময় 0 নাও থাকতে পারে। এই সমীকরণটা আমাদের এরকমও থাকতে পারতো যে এখানে 2x + y = আমাদের ধরো এইটা +3, 3 ওই পাশে নিয়ে গেলে +3 হবে না, 3 না, এখানে আমাদের মনে করো 13ও থাকতে পারতো। তো আমাদের সমীকরণ যাই থাক, ধরো এটা 13 যদি হয়, তাহলে আমাদের কোন মানের জন্য সমীকরণটা সত্য হতো? ধরো x এর পরিবর্তে আমি বসাইলাম 5, তাহলে 2 × 5, y এর পরিবর্তে ধরো এখানে বসালাম হলো 3, তাহলে আমাদের 13 হচ্ছে, যে 13 মিলে গেল। তো সমীকরণগুলো তোমাকে চিন্তা করতে হবে, যে সমীকরণটা দেওয়া আছে আমি কোন মানগুলো দিলে এখানে লেফট সাইড রাইট সাইড সত্য হচ্ছে। এইটা হলো ইন্ডিভিজুয়াল এই সমীকরণটা সমাধান। তো আমরা এখন এই দ্বিতীয় সমীকরণটা সমাধান দেখব। এখানে সমাধানটা কিভাবে বের হয়, একটা চার্ট তৈরি করলাম। দ্বিতীয় যে চার্টটা আছে, দ্বিতীয় চার্টটা কি করলাম, একইভাবে এটাও আমাদের রাইট সাইড, কিন্তু এখানে আমাদের 0 দেওয়া আছে। তাহলে এখানেও মানগুলো এমনভাবে চিন্তা করব যেন আমাদের মানগুলো লেফট সাইড রাইট সাইড শূন্য হয়ে যায়। তো 1, 1 যদি দেই, দেখো তাহলে x এর পরিবর্তে 1, y এর পরিবর্তে আমাদের 1, এই মানগুলা -3 বসায় দিলাম, আমাদের রেজাল্ট আমাদের 0 চলে আসলো। এইভাবে আমরা মানগুলা এইভাবেও চিন্তা করতে পারি। তারপরে 2 আর এটা যদি দেই, তো x এর পরিবর্তে আমরা বসাবো 2, y এর পরিবর্তে -1, x এর পরিবর্তে আমরা দিচ্ছি 2। আসসালামু আলাইকুম, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি আব্দুল মোমেন জুয়েল। আজকের পর্বে আমরা ধারাবাহিকভাবে তোমাদের অনুশীলনী 12.3-এর যে সমাধানগুলো আছে সেগুলো দেখব, লেখচিত্রের সাহায্যে সমাধান। আমরা প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণ সবগুলো পদ্ধতিতেই 12.3-এ করেছি। এবার আমরা করব লেখচিত্রতে। তো লেখচিত্রেতে ম্যাথটা একদম ইজি হয়, বরং লেখচিত্র জিনিসটা হলো যে আমরা অনেকেই লেখচিত্র থেকে দূরে থাকতে চাই। কিন্তু খেয়াল করো যে আমি একটা ফুলের বর্ণনা দিচ্ছি, ফুলটা এত বড় হবে, সাদা কালার হবে, অথবা লাল কালার হবে, তার দৈর্ঘ্য এত হবে, স্মেল এত হবে, এইসব কথা বলে দেওয়ার চেয়ে সরাসরি ফুলটা যদি তোমাকে দেখাই, ওইটা যেমন বুঝতে জানতে তোমার ইজি হয়, লেখচিত্র জিনিসটা আসলে ইজি। আর এইটা যেহেতু আমাদের দেখা যায় সচরাচর অত বেশি না এসে, মানে বিভিন্ন সময় বিভিন্ন ম্যাথে আলাদা করে একটা সেট না করে একটা দিয়ে দেয়, সেক্ষেত্রে এই একটা ম্যাথ না পারার কারণে তোমার 4 মার্কস চলে যেতে পারে। তো প্রথম পর্বটা আমি একটু বড় করব,
আর সাথে তোমাকে আবার বলে, এই ক্লাস যারা শুরু করেছো প্রয়োজনে ভিডিওটা পজ করে যে কোনো একটা ক্যালকুলেটর হাতে নাও, তোমার ম্যাথটা অনেক সময় সাশ্রয় হবে এই ক্যালকুলেটর হাতে থাকার কারণে। যে কোনো একটা অপশনের ফাংশনের একটা ক্যালকুলেটর হাতে নিলেই হবে। প্রথমে আমরা প্রশ্নতে চলে যাই। এখানে দেওয়া আছে 3x + 4y = 14 আর 4x - 3y = 2। এই যে দুইটা সমীকরণ আছে, এই দুইটা সমীকরণের উপরে এখন আমাকে সমাধান করতে হবে লেখচিত্র ব্যবহার করে। এই লেখচিত্র ব্যবহার করে সমাধানটা তো করব। এখন আমরা দেখি যে লেখচিত্র সমাধান আসলে কি হয়। তোমাদের এর আগেও বেসিক ক্লাসগুলোতে অনেক সময় বলা হয়েছে যে এইটা ধরলাম যে এটা হলো আমাদের একটা ছক কাগজের, আমরা যে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর দেই, কীভাবে দেই সেটাও তো জানোই। আপাতত এইটুকু বোঝো যে এই যে আমাদের লেখচিত্র, এটা হলো এক্স অক্ষ ওয়াই অক্ষ, ধরলাম এটা হলো এক্স প্রাইম আর এটা হলো আমাদের এক্স, এটা ওয়াই প্রাইম ওয়াই আর এটা হলো ওয়াই প্রাইম। অ্যারো চিহ্ন দেওয়াটা ভালো, আপাতত আমি দিচ্ছি না। ওইখানে মাঝখানে যে ও কমা 0 0 বিন্দু, এটা হলো একদম ম্যাথ করার শেষে তুমি দিবে, কারণ তুমি এক সাইডে দিলে ওইখানে আবার একটা লেখচিত্র দাগ ওকে ক্রস করলে দেখতে খারাপ দেখা যাবে। ম্যাথ করা শেষ, ফাইনালি তুমি ওইখানে দিয়ে দাও। কিন্তু ডেসক্রিপশনের সময় এমনভাবে বলবে যে তুমি শুরুতেই ওটা ও কমা 0 0 দিয়ে দিয়েছিলে। এখন প্রথম আমাদের এই যে দুইটা সমীকরণ দেওয়া আছে, ধরে নিলাম এই সমীকরণটাকে যদি আমি ফিজিক্যাল একটা রূপ দেই, ওকে যদি আমি এখানে দেখাই, তাহলে সেটা আসবে হলো এরকম। দ্বিতীয় একটা যে সমীকরণ আছে ওইটাকে যদি আমি দেই, তাহলে ধরো ওটা আসলে হলো এরকম। এই যে দুইটা রেখা আমাদের এই যে একটা বিন্দুতে মিলে গেল, এই মিলন বিন্দুটাই হলো তার সমাধান। অর্থাৎ যদি এটা এক নাম্বার সরলরেখার সমীকরণের লেখচিত্রের রূপ এটা হয়, তার মানে এর উপর যে অসংখ্য বিন্দু আছে প্রত্যেকটা বিন্দুর জন্য এই সমীকরণটা সিদ্ধ, লেফট সাইড রাইট সাইড সত্য হবে। একইভাবে এইটা যদি দ্বিতীয় রেখার আমাদের লেখচিত্র হয়, তাহলে এই লেখার উপরে অসংখ্য বিন্দুর জন্য এই বিন্দুটা আমাদের সমীকরণটা সত্য হবে। আর এটা এমন একটা বিন্দু দুইটা রেখার উপরে আছে, অর্থাৎ দুইজনের জন্য সত্য হবে। তো যে মানটা দুইজনের জন্য সত্য হয় ওইটাই হলো আমাদের সমাধান। তো আমরা লেখচিত্রের সমাধানের বেলায় কি করি? প্রথমে আমরা একদম সবসময় আমরা ওয়াইয়ের মানটা বের করব। ওয়াইয়ের মানটা বের করে আমরা এই এক্সের মান বসিয়ে দিব, তাহলে ওয়াইয়ের মান পাবো। অর্থাৎ এক্সকে এখানে প্রাধান্য দিব বা স্বাধীন রাখবো। তো এক্সের ভ্যালুর জন্য ওয়াইয়ের মান যে পাওয়া যাবে, একটা ক্রম জোড়া পাওয়া যাবে, জোর পাওয়া যাবে, সেগুলো আমরা লেখচিত্রে বসায় আমরা ম্যাথটা করব। তো এখন আমি ক্যালকুলেটর হাতে নিতে বলেছিলাম যে একটা কারণে, যে এই যে বিন্দুটা তুমি মনে করে লেখচিত্রের উপর তিনটা বিন্দু জানো, এই একটা বিন্দু জানো, এই একটা বিন্দু জানো, এই একটা বিন্দু জানো, তিনটা তুমি জোড়া দিলা। আবার এখানে এই একটা বিন্দু জানো, এই একটা বিন্দু জানো, এই একটা বিন্দু জানো, এই তিনটা তুমি জোড়া দিলা। বাট এই যে মাঝখানের বিন্দুটা, এটা তুমি জানোই নাকি? তো এটা যদি তুমি না জেনে থাকো, তখন তোমাকে কি করতে হবে? গ্রাফ পেপার এরকম গুনতে হবে। এখানে আমাদের বাম দিকে এতটুকু গেল, ডান দিকে এতটুকু গেল, উপরের দিকে নিচের দিকে। তো অনেক সময় হয় কি, লেখচিত্রে ক্ষুদ্রতম ঘর ধরলাম এইটা, ক্ষুদ্রতম ঘরের ধরো এইখানে মিলল। এবার তুমি কি আনুমানিকভাবে বলতে পারবে এই বিন্দুটা আসলে কত? একদম মাঝামাঝি মিললে আমি বলবো এটা হাফ। একদম মাঝামাঝি মিলেছে ওইটাকে আমি একদম খালি চোখে দেখে বলতে পারি? অনেক সময় দেখা যায় যে আমাদের একদম এই যে এইসব বিন্দুতে মিলে যায়, মানে যেখানে আমাদের ওই ক্রস সেকশন থাকে সেখানে মিলে যায়। এখানে মিললে তো এইসব বিন্দুগুলোর আমি এক্স্যাক্ট মান জানি, এটা 3,4, এটা 5,6 বলতে পারি। কিন্তু ঘরের ভিতরে কোথাও যদি আমাদের মিলে যায়, ওইটা আমরা এক্স্যাক্ট বলতে পারি না। কিন্তু ওই বিন্দুটাই দরকার যেখানে আমাদের দুইটা রেখা একে অপরকে ক্রস করে। তো ক্রস করার জন্য আমি ম্যাথটা একটা একটা করে সমাধান ধরি। সমীকরণ একটা আছে আমাদের 3x + 4y = 14। আমি প্রত্যেকটা ম্যাথের জন্য কি করব? শুধুমাত্র আমার ওয়াইয়ের মান দরকার, এখানেও শুধু ওয়াই, এখানেও শুধু ওয়াই। এই শুধু ওয়াইটা দিয়ে আমি সমীকরণ ক্রিয়েট করে আমি স্থানাঙ্কগুলো বের করব। তো দেখো সমীকরণ একটা থেকে আমরা কি পাই? 4y = 14 - 3x, এই পর্যন্ত আসলো। এখন শুধু ওয়াই মানে কত? 14 - 3x ডিভাইডেড বাই এখানে 4। এখন এই ম্যাথটা করার সময় আমাদের এইখানে এরকম তিনটা মান নিয়েছি। তো এই মানগুলো নেওয়ার সময় সবচেয়ে ভালো হয়, মানে তুমি যে কোনো মানের জন্য, আমি ভগ্নাংশ সহই তোমাকে দেখাবো, বাট যে কোনো মানের জন্যই আমাদের এই ম্যাথটা সত্য হলেও আমরা ট্রাই করব এখানে এমন কিছু মান নেওয়ার জন্য যাতে করে এই মানটা, এখানে যে রেজাল্টগুলো বের হবে ওয়াইয়ের মানটা, এটা যেন পূর্ণ সংখ্যায় বের হয়, ভগ্নাংশ না হয়। কারণ ভগ্নাংশ হলে ওই বিন্দুগুলো বসাতে একটু সমস্যা হয়। এই কিছু কিছু মান আছে যেটা মনে করো যে দশমিকের পরে এক ঘরের বেশি থাকে, অথবা দশমিক আমরা 2.5 ভালোভাবে বসাতে পারি, 2.75 একটু ঝামেলা হয়ে যায়, 2.25 একটু ঝামেলা হয়ে যায়, আর বাকিগুলো তো আরও ঝামেলা। তো সেই জন্য আমরা ট্রাই করব এই মানগুলো এমনভাবে নেওয়ার জন্য যাতে পূর্ণ সংখ্যা আসে। বাট তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা ভগ্নাংশ সহই তোমাকে বুঝাবো। তার আগে আমরা এই ম্যাথটার আমাদের যেহেতু সমাধানটা বের করব, তো এই যে সমাধানটা বের করব, তো এইখানে আমাদের দেখলাম যে আমি ছক কাগজে তোমাদের এখানে তিনটা মান দেখানো হয়েছিল, বাট ওই তিনটা মানের মধ্যে কোনো একটা মান যে সমাধান সেটা তো আমি জানি না। এখন যদি আমাদের সেই কমন মানটা আমরা ব্যবহার না করি, আমাকে গ্রাফ পেপারে খুঁজতে হবে যে কোথায় গিয়ে ছেদ করলো। তা আমরা খুঁজবো না, আমরা যেটা করব ক্যালকুলেটর আমরা এরকম করে নিয়ে তোমাদের যে কোনো ভার্সানে ক্যালকুলেশনে আমরা এই যে মোড বাটন যেটা আছে ওটাকে প্রেস করে তোমাদের এক একজনের এক একটা আসে, যে কোনো ফাংশনে থাক তুমি দেখবে একটা ইকুয়েশন পার্ট আসবে।
যে ইকুয়েশন পার্টটা আসবে সেখান থেকে আমি ইকুয়েশনের জন্য ওয়ানটাকে সিলেক্ট করলাম। এখানে আমাদের ভ্যারিয়েবল আছে হলো 2টা, আমি 2 সিলেক্ট করলাম। এইবার দেখবে A1 A2 A1 B1 C1 এরকম আসলো। প্রচলিত অঙ্কের নিয়মে আমরা কি বলি, এই ম্যাথটা হলো আমাদের এরকম AX প্লাস BY প্লাস C ইকুয়াল 0, যেখানে A মানে হলো X এর সহগ, B মানে হলো Y এর সহগ, আর C মানে হলো আমাদের কনস্ট্যান্ট যেটা আছে সেটা। তাহলে এখন এই ম্যাথটাতে A1 মানে কত, X এর সহগ যেটা আছে সেটা A1, সেটাকে দিলাম হলো 3। B1 মানে কত, সেটা হলো আমাদের 4। C1 মানে কত, আমরা কিন্তু সবাইকে লেফট সাইডে নিয়ে আসবো। C1 মানে হলো -14, তাহলে আমি মাইনাস প্রথমে দিব, এবার 14 দিব। ইকুয়াল দেওয়ার সাথে সাথে দেখো ABC শুরু হওয়ার পরে নতুন করে আবার শুরু হবে, কিন্তু এবার A2 B2 C2 লেখা থাকবে। A2 এখানে কত, এই যে +4 দিয়ে ইকুয়াল দিলাম, প্রত্যেকবার কিন্তু ইকুয়াল দিতে হবে। B2 মানে কত, -3, এই -3 দিয়ে ইকুয়াল দিলাম। C2 কত, আমাদের -1, তাহলে এখানে আমাদের -2 দিয়ে ইকুয়াল দিলাম। এবার ক্যালকুলেটারে দেখতে পাচ্ছ, তোমাদের ক্যালকুলেটারে নিশ্চয়ই আসছে, আমারটা জুম করে বোঝা না গেলেও এখানে একটা আসছে -2, x ইকুয়াল -2, x ইকুয়াল -2, আর একটা আসছে হলো y ইকুয়াল, আবার তুমি প্রেস করো, এখানে y ইকুয়াল, এটা আমাদের আসছে -2, এইটাকে এই পাশে 2 আসবে, তো আমরা মাইনাস আসলে প্লাস নিব, প্লাস আসলে মাইনাস নিব। তার মানে এই ম্যাথটার সমাধান হলো আমাদের +2, +2, এইটা হলো সমাধান। এইটা সমাধান মানে হলো ওই যে আমি 2টা লেখচিত্র আঁকবো, 2টা লেখচিত্র যে বিন্দুতে মিলবে ওইটাই হলো আমাদের 2,2 বিন্দু। যেহেতু এইটা একটা কমন বিন্দু, সুতরাং চার্ট যখন তৈরি করব, ওই চার্ট তৈরি করার সময় অবশ্যই আমরা এখানে এই বিন্দুটা নিয়ে নিব। না নিলে যে সমস্যাটা, সেই সমস্যাটা আমরা দেখি। এই যে আমাদের এখানে লেখচিত্রটা আছে, আমি এটা শুরু থেকে বিন্দুগুলো বসিয়ে একবার দেখাবো। তো আমার মনে করো এইটা আমাদের সমীকরণ 1, সমীকরণ 2, দুইটা সমীকরণ আমি দিলাম। দেওয়ার পরে আমি আপাতত ধরে নিচ্ছি এই যে আমাদের একটা সমীকরণ, আমাদের যে সমাধান বিন্দুটা আমি একটা চার্টে নিয়েছিলাম, অন্য চার্টে নেই। এখন আমি আপাতত ধরে নিচ্ছি যে এই যে A2,2 বিন্দুটা, এই বিন্দুটা হলো আমাদের এইখানে, এই বিন্দুটা হলো আমাদের এইখানে। তাহলে এই বিন্দুটা কত, এই বিন্দুটা কত সেটা আমি জানি না। তখন আমাকে কি করতে হবে, এই যে মূল বিন্দু সাপেক্ষে আমি এইদিকে গেলাম, তারপরে এইদিকে গেলাম, তাহলে দেখলাম এই বিন্দুটা হলো 4,4, 4, যদি 4 হয়, এখানে আবার আমি 2 বর্গঘর সমান 1 একক ধরেছি, তার মানে এই যে বিন্দুটা হবে 4,4কে 2 দ্বারা আবার ভাগ করে দিলে 2,2 চলে আসে। এইটা আমরা বুঝে ফেললাম, তাহলে এইটার রেজাল্ট হলো 2,2, বাট আমাকে মূল বিন্দু সাপেক্ষে খুঁজতে হলো। এখন এইটাই যদি এইখানে ছেদ না করে, কথার কথা যদি আমাদের এই যে সরলরেখাটা এইদিকে গেছে, এইদিকে না গিয়ে যদি আমাদের এইদিকে গিয়ে এইখানে আমাদের মিলতো, তো এখন যেখানে মিললো ওইটা তুমি খেয়াল করে দেখো, একটু জুম করে খেয়াল করে দেখো, আমাদের কিন্তু এক্স্যাক্ট যে আমাদের যে পূর্ণ যে ঘরের দাগগুলো আছে, ঘরের অ্যাকচুয়াল দাগ যেগুলো আমাদের গ্রাফ পেপারে দেওয়া ছিল, গ্রাফ পেপারের দাগের উপরে মিলে নাই। এক্স থেকে হালকা একটু উপরে গেছে, একটা সাইডে গেছে, আবার আমাদের দেখা যাচ্ছে ওয়াইও একটু উপরে গেছে। এই টাইপের মান তুমি বলতে পারবে না। কথার কথা ধরে নিচ্ছি, এই মানটা যদি তোমার এই যে এই বিন্দুতেই যদি দুইটা রেখা সেট করতো, এক্স এর জন্য 0, ওয়াই এর জন্য হলো আমাদের 7/2, মানে 3 পয়েন্ট সামথিং। তো এই যে 3.5 মেবি, এই যে মানটা, এটা কিন্তু এক্স্যাক্ট দেখে কিন্তু বোঝা যায় না যে এটা কোথায় গিয়ে মিলেছে। কিন্তু তোমার যদি চার্টেই যদি প্রথম সমীকরণে 0,7/2 থাকে, দ্বিতীয় সমীকরণে 0,7/2 থাকে, তারা যে বিন্দুতে মিলল, আমি তো দেখতেই পাচ্ছি যে দুইটাতে একই রেজাল্ট আসছে এবং একই জায়গায় সেট করছে। তখন আর আমার হাতে গুনে বা ক্যালকুলেটারে দেখে আমাকে বলতে হবে না, এই যে এখানে দেখে দেখে বলতে হবে না যে বিন্দুটা মিলছে সেটা অ্যাকচুয়ালি 0,7/2। তুমি নিজেই চিন্তা করো যে এখানে 7/2 না থেকে যদি আমার থাকতো 0, এটা হলো 7, এটা মনে করো যে 4, এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা অ্যাকচুয়ালি কোন বিন্দুটা, এটা তোমার খুঁজে বের করতে অনেক কঠিন না? মানে এই যে আমাদের ধরলাম এই রেখাটা এখানে মিললো, এই রেখাটার মান হলো 0,7/2। কথার কথা ওটা 0,7/4 না 8 মনে করো 9/4, এটা বোঝা খুবই কঠিন। সেক্ষেত্রে তোমার ওই আলাদা আলাদা করে দেখতে হবে, অথবা তোমাকে আলাদা করে সমাধান করতে হবে। তো এতগুলো কথা বলার অর্থই হলো যে আমরা যেহেতু সমাধান বিন্দুটাই হলো আমাদের বের করতে হবে, সুতরাং লেখচিত্রের জন্য আমাদের 3টা মান নয় যথেষ্ট। এই 3টা মানের ভিতরে আমরা অবশ্যই একটা সমাধান বিন্দুটাই নিব, তাহলে আমার ডেসক্রিপশনে আলাদা করে আর বলতে হবে না যে লেখচিত্র থেকে দেখতে পাচ্ছি যে বিন্দুটা এইটা, দেখতে পাচ্ছি এটাও বলতে হবে, পরে কোনো না কোনো জায়গায় সমাধান করে আবার সেই বিন্দুটা আমাকে বের করতে হবে, মানে ক্যালকুলেটর ওই কাজটা আবার করতে হবে অথবা খাতায় সমাধান করতে হবে। তো এই ঝামেলার মধ্যে আমরা কখনোই যাব না। না গিয়ে কী করব, আমি যখন চার্টটা তৈরি করব, এই চার্টের মধ্যে আমাদের 3টা বিন্দুর মধ্যে একটা বিন্দু আমরা নিয়েই নিব 2,2, যেটা আমরা ক্যালকুলেটরে চেক করে আমরা পেয়েছিলাম। আমাদের দ্বিতীয় টেবিলে কিন্তু আমি নেই নাই, আমি ইচ্ছা করে নেই নাই, তুমি সবসময় এটাই নিবে।
তাহলে সমীকরণের স্টাইল কি আমাদের? সমীকরণের স্টাইল হলো প্রথমে আমি কি করব, শুধুমাত্র y এর মান, আমাদের -y না 2y না y/2 না, এক্স্যাক্ট শুধুমাত্র একটা y এর মান বের করব। এই সমীকরণে x এর যে কোনো বাস্তব মানের জন্য y এর একটা বাস্তব মান বের হবে। তাহলে এখন সেই বাস্তব মান 3টা হলে এনাফ, 4টা হলে ভালো। এখন 3টা হলে এনাফ, 4টা হলে ভালো। কেন ভালো সেটা আমি তোমাকে বলি। যে ধরো এইখানে আমি আরেকটা বিন্দু নিয়েছি, একটা মনে করো 4,6 একটা বিন্দু নিয়েছি। তো অ্যাকচুয়ালি 4 এর জন্য কিন্তু 6 হওয়ার কথা না, ধরো অন্য কিছু একটা হবে। 4, আন্দাজে একটা নিলাম, দেখি কত হয়। এটা হলো 14 মাইনাস এটা হলো 3 ইন্টু এটা হলো 6, আর এখানে ডিভাইডেড বাই 4 থাকলো। তাহলে 3, 6, 18, 19, 20, 21, 22, সরি এটা দেখি, তাহলে এখানে হবে -4 ডিভাইডেড বাই 4, মানে এটা হবে হলো তাহলে -1। এই যে রেজাল্টটা কিন্তু আমি লিখলাম হলো এখানে হওয়ার কথা, কিন্তু দেখো x এর পরিবর্তে আমি 3x, এখানে x এর পরিবর্তে যখন 6 লিখলাম, আমি এখানে x এ 6 লিখছি, তখন এখানে কিন্তু আমার হওয়ার কথা ছিল 1, -1 হওয়ার কথা ছিল, আমি লিখলাম এটাও 6 হয়েছে। আমি বাই মিস্টেক কোনো একটা কারণে আমি এটা লিখে ফেলছি। তুমি যে 3টা মান বের করছো বা 4টা মান বের করছো, এর মধ্যে যে কোনো একটা মান তোমার ভুল হতে পারে, কিন্তু এই ভুলটা তুমি তো শিওর না কোনটা হয়েছে। এখন তুমি এই 3টা বিন্দু মনে করো গ্রাফ পেপারে বসাচ্ছ। একটা বিন্দু হলো এইখানে, ধরো এইটা বিন্দু এইখানে, তারপরে আমাদের 0,7 বিন্দু হলো এইখানে, আর 2 বিন্দু হলো এইখানে, আর এই যে 6,6 এই বিন্দুটা ধরে নিলাম বিন্দুটা এইখানে। এখন এই 3টা যোগ করে তুমি একটা সরলরেখা পাচ্ছ। তখন তুমি খুব অনায়াসে বুঝতে পারবে যে এই 3টা বিন্দু একই সরলরেখায় আছে, মানে এই 3টাই সঠিক। তাহলে এই 4 নাম্বার যেটা আছে, 4 নাম্বারটা ভুল। যেহেতু 4 নাম্বারটা ভুল, তাহলে তুমি কি করলে, ক্যালকুলেটরে দেখলো এইটা তো y এর মানটা আবার y এর মানটা -1 হওয়ার কথা, তার মানে এটা আমাদের -1 হবে, তার মানে বিন্দুটা হবে হলো এখানে। এবার তুমি বুঝে ফেলছো, মানে ওই 3টার বাইরে যে চলে গেছে সেটাই হলো তোমার ভুল। কিন্তু তুমি যখন ধরো এই বিন্দুটা তুমি নাও নাই, তুমি বিন্দুটা নিছো কোনটা? বিন্দুটা তুমি নিছো হলো যে এই বিন্দুটা, তারপরে এই বিন্দুটা, আর হলো এই বিন্দুটা, মানে মাঝখানে এই বিন্দুটা তোমার নেওয়া হয় নাই। এখন এই 3টা বিন্দু দেখে তুমি কিভাবে বুঝবে তোমার ভুল কোনটা সঠিক কোনটা? তোমার যদি মনে হয় যে এই 2টা সঠিক, হ্যাঁ এই 2টা সঠিক হতে পারে। তোমার মনে হলো না এই 2টা সঠিক, তাহলে হ্যাঁ এটাও হতে পারে। না, আরেকজন বললো না এই 2টা সঠিক, এটাও সঠিক হতে পারে। যখন তোমার 3টা বিন্দু থাকছে, তখন তুমি নিশ্চিতভাবে বলতে পারছো না যে তোমার এখানে ভুল কোনটা, যদি একটাই ভুল হতে থাকে। সেই ক্ষেত্রে এই জন্যই বলি 4টা নেওয়াটা হলো নিরাপদ। 4টা নিলে তুমি ইজিলি বুঝতে পারো। আর 3টা নিলে যেটা হলো, কখনো যদি ভুল হয় তাহলে তোমাকে ইন্ডিভিজুয়াল 3টাই তোমাকে চেক করতে হবে, অথবা তোমাকে কি করতে হবে, 4 নাম্বার আরেকটা বের করতে হবে। বের করে তারপরে তুমি দেখবে যে আসলে ভুল কোনটা। তো এখন তোমার জন্য সবচেয়ে শর্টকাট কোনটা হতে পারে, তুমি আসলে 3টাই নিবে। 3টা নিয়ে কখনো তুমি যদি দেখো যে আমার মিলছে না, তখন তুমি 4 নাম্বারটা বের, এটার সর্বশেষ শর্টকাট, একদম ফাইনাল শর্টকাট। তুমি 3টাই নিবে। 3টা নেওয়ার পরে তুমি যদি দেখো সরলরেখা মিলছে না, তোমার 3টা ইন্ডিভিজুয়াল চেক করার দরকার নাই, বরং 4র্থ নাম্বার আরেকটা নাও। যখন দেখবে যে 3টা মিলে যাচ্ছে আর যেটা মিলছে না, তাহলে ওইটাই হলো তোমার ওইখানে ভুল আছে। আর আরেকটা কথা হলো, যদি এরকম হয় তোমার 4টা বিন্দু নিছো, 4টার মধ্যে 2টাই ভুল, অথবা 3টা বিন্দু নিছো, 3টার ভিতরে 2টাই ভুল, সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কারণ সেক্ষেত্রে তোমার সবগুলোই চেক করতে হবে, এত বড় ভুল করা যাবে না, ন্যূনতম প্রিপারেশন রাখতে হবে। তাহলে এখন আমরা ক্যালকুলেশনগুলো দেখি। তাহলে প্রথমে কি করলাম, x এর জন্য আমরা -2 দিলাম। আমি একটা মান চেক করে দেখাই, বাকিগুলো তোমরাই করবে। তাহলে এটা কত আসলো, 14 - 3 × -2 ডিভাইডেড বাই এখানে আসলে হলো 5। তাহলে এখানে আমাদের থাকলো হলো 14, তো ঠিকই থাকলো, এটা মাইনাসে প্লাস 3 দুগুণে 6 ডিভাইডেড বাই 5, মানে 20 ডিভাইডেড বাই 5, মানে সরি এখানে 4 ছিল, 4, তাহলে 20 ডিভাইডেড বাই 4, মানে রেজাল্টটা হলো 5। তাহলে এইভাবে আমরা -2 এর জন্য 5 পেয়েছি। একইভাবে আমরা 0-র জন্য পাবো 7/2, আর 2 এর জন্য পাবো 2,2। এই বিন্দুটা আমরা পেয়ে গেলাম। তো যে বিন্দুগুলো পেলাম সেইগুলোই আমরা দেখো যে -2,5, 0,7/2, 2,2 বিন্দুগুলো লিখলাম, এই বিন্দুগুলো পেয়েছি। এই যে কাজটা এতক্ষণে করলাম, এই সেম কাজটাই আমরা হলো পরের সমীকরণেও করব। পরের সমীকরণটা খেয়াল করো, আমরা কিন্তু ঠিক একইভাবে এই যে আমাদের মূল উদ্দীপকের যে প্রশ্নটা ছিল, সেই সমীকরণ থেকে আমরা বললাম কি, এই সমীকরণ থেকে আমরা প্রথমে শুধুমাত্র ওয়াইকে রাখলাম, এরপরে ওয়াইয়ের সাথে যা আছে সবাইকেই পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়ে আমার শুধুমাত্র ওয়াই রাখলাম। এখানে আমরা একটা কাজ করছি কি, প্রথমে উভয় পক্ষকে মাইনাস দ্বারা আমরা মাল্টিপ্লাই করে নিছি, তারপরে ওয়াইয়ের মানটা বের করলাম। এখানেও তুমি এই এক্স এর জায়গায় তুমি যাই বসাও, তুমি একটা করে ওয়াইয়ের মানটা পাবে। তাহলে আমরা যে মানটা আমরা এখানে বসাই নাই, সেই মানটা আমি দেখি যে যদি আমাদের এই ম্যাথটাতে আমরা এক্স এর পরিবর্তে আমরা +2 বসাই। কেন +2 বসাবো? ওই যে আমাদের প্রশ্নে আমরা ক্যালকুলেটরে প্রথমে চেক করে নিচ্ছি, সমাধান বিন্দু আমাদের 2,2, তার মানে এই সমীকরণে একটা 2,2 থাকবে, আগের সমীকরণে একটা 2,2 থাকবে, এটা গ্যারান্টি। তাহলে আমরা 2 বসায় দেখি। তাহলে এই ম্যাথটা হচ্ছে
4 ইন্টু 2 মাইনাস এটা হলো 2 ডিভাইডেড বাই 3, 8 থেকে 2 বাদ গেলে থাকবে হলো 6, 6কে 3 দ্বারা ভাগ করলাম তাহলে থাকলো 2। তার মানে যদি আমি একটা 2 নিতাম আমি আর একটা 2 পেতাম, আর এই 2 পাইছি মানে হলো সমীকরণের ক্যালকুলেশনটা ঠিক আছে। তাহলে এইভাবে আমরা এই প্রশ্নে যেটা বুঝলাম, আমি বাকি অঙ্কগুলো তো অনেক শর্টকাটে চলে যাব, যে আমরা কি করব, ক্যালকুলেটরের সমাধান করে যে বিন্দুটা আসে সেই বিন্দুটা আমরা দুইটা চার্টেই নিব, আর এরপরে বাকি যে মানগুলো আছে আমি আমার খেয়াল খুশি মতো নিলেই হবে। তবে চেষ্টা করব, আমি এখানে ভগ্নাংশ নিলেও তোমরা চেষ্টা করবে অবশ্যই এই মানগুলো শুধুমাত্র পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে, মানে এক্স এর পরিবর্তে এমন মান বসাবো যেটার জন্য পূর্ণ সংখ্যা ক্যালকুলেটরে চেক করব, ইনফ্যাক্ট এটা মুখেই চেক করা যায়, যেটার জন্য পূর্ণ সংখ্যা বের হয় শুধুমাত্র সেটাই আমরা বসাবো, তাছাড়া আমরা বাকিগুলো বসাবো না। এতে করে ক্যালকুলেশনটা অনেক ইজি হবে। তাহলে এখন এই যে আমাদের প্রশ্ন থেকে আমি যে কয়টা বিন্দু পাইছি সেইগুলো আমি লিখে নিলাম, যে আমরা এই সমীকরণটা থেকে আমরা কি পাইছি, -1, -2, 0,3/2, আর একটা হলো 5,6। হ্যাঁ, ইনফ্যাক্ট এখানে আমরা আর একটা কথা বলছি যে আমরা এখানে একটা 2,2 আমরা বের করছি, 2,2 এরকম একটা বিন্দু বের করছি। এই হলো আপাতত প্রাথমিক দুইটা সমীকরণ থেকে মান বের করা। এখন এই মানগুলো আমাকে ছক কাগজে স্থাপন করতে হবে। সেই ছক কাগজে স্থাপন করার জন্য কি করব, একটা গ্রাফ পেপার নিব। আমরা নর্মালি তোমরা খাতার উপরে যেভাবে গ্রাফ পেপারটা রাখো, তো ডান বামে যে থাকে আমরা ঠিক মনে করি একটা গ্রাফ পেপার কতটুকু আছে, ধরে নিলাম যে আমাদের একটা গ্রাফ পেপার আছে, এত বড় একটা গ্রাফ পেপার আছে। তো এই গ্রাফ পেপারে সাধারণত মাঝখান দিয়ে আমরা এরকম একটা দাগ দেই, আর আমাদের এই বরাবর আর একটা দাগ দেই। তো এরকম করে দাগ দিব। এই দাগ দেওয়ার আমাদের বাম ডানের যে দাগটা আছে এই দাগটাকে সাধারণত আমরা এক্স ও এক্স প্রাইম বলি, যেখানে ও কোনটা, এই ছেদ বিন্দুটা হলো ও। আবারও বলে রাখি, এই ও কিন্তু তুমি লিখবে না, ও লিখবে হলো একদম ম্যাথ কমপ্লিট হয়েছে তারপরে শেষে ও লিখে দিও, কারণ তুমি এখানে ও লিখছো একটু পর একটা সমীকরণ এইখান থেকে চলে গেছে, তো লেখার উপর দিয়ে চলে গেলে খারাপ দেখা যায়, সেই জন্য তুমি ওটা লিখবে, সব আঁকানো শেষ, বিন্দুগুলো বসানো শেষ, এবার দেখবে বাম ডান উপরে নিচে কোথায় ফাঁকা আছে ছোট্ট করে এখানে লিখে দিবা। তো এইভাবে আমি প্রথমে বিন্দুগুলোর জন্য যে গ্রাফ পেপারটা নিব, বাম ডানের দিকে এক্স এক্স প্রাইম আর উপরের নিচে ওয়াই ও ওয়াই প্রাইম, এইটুক নেওয়ার পরে তারপর এখন যে বিন্দুগুলো আছে বিন্দুগুলোর দিকে তাকাবো। বিন্দুগুলোর দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো খুব একটা বড় বড় মান না, একটু ছোট টাইপেরই মান। তো এখন এই যে ছোট মানগুলো আছে এই মানগুলোকে আমি কি করব, আমার সুবিধা মতো, ধরো আমাদের বিন্দুগুলো আছে 1,1, 2,2, -1, -1, -2, -2, অথবা 0.5, 0.5, -0.5, -0.5। তার মানে আমি যে তোমাকে যে বিন্দুগুলো বললাম এই বিন্দুগুলা -0.5 থেকে আমাদের 2 এর মধ্যেই সীমাবদ্ধ। এইটুক জায়গার মধ্যে উপরে নিচে 6টা বিন্দু তুমি যদি বসাও, আবার সেখানে ব্র্যাকেট দিয়ে তার যদি নামগুলো তুমি লেখো, তোমার জায়গাটা অনেক শর্ট হবে এবং ওই জায়গায় তোমার হিজিবিজি করে লেখা লাগবে, দাগগুলোও তুমি দিয়ে কমফোর্ট ফিল করবে না, ম্যাথ মিলবে কিন্তু ভালো দেখাবে না। সেজন্য আমরা কি করব, যখন মানগুলো খুব ছোট হয় তখন আমরা বেশি ঘর নেই, যে আমি বলবো যাবো হলো আমি 4 ঘর কিন্তু বললাম আমি 1 ঘর গিয়েছি, অথবা যাবো 2 ঘর বলবো আমি 1 ঘর গিয়েছি, এটা আমার প্রয়োজনের মতে। আবার কখনো যদি এরকম হয়, ধরো আমার 200,400, এখন আমি যদি 1 ঘরের জন্য 1 যাই তাহলে তো আমার 200-400 গ্রাফ পেপার তো এত বড় হয় না। সেই সময় আমরা কি করি, যে আমি বললাম না আমি 50-এর জন্য 50 এককের জন্য 1 ঘর যাব, তার মানে আমি যাচ্ছি হলো 4 ঘর কিন্তু বলবো যে না এখানে আমি 200 গিয়েছি। তো এই মানগুলো বসাবো আমার সুবিধা মতো, যেভাবে লিখলে মোটামুটি 10 থেকে 20 ঘরের মধ্যে আমাদের ত্রিভুজ চতুর্ভুজ এগুলো সীমাবদ্ধ থাকে। এই ম্যাথটাতে আমরা প্রথমে ডেসক্রিপশন এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম নিলাম, তারপরে বললাম এই সমীকরণগুলোতে আমরা বিন্দুগুলোকে করব যে প্রতি বর্গের, দেখো বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে আমরা একক ধরবো, তার মানে বর্গের প্রত্যেক 2 বাহুকে আমরা একক ধরে কাউন্ট করব। সমীকরণ 1 থেকে যে বিন্দুগুলো প্রথমে পাইছি, ধরো তোমাকে গ্রাফেও দেখাবো যে এই বিন্দুগুলো যেখানে পাইছি, যে এইটা একটা বিন্দু, এইটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটাই বললো ছক কাগজে বিন্দুগুলো স্থাপন করি, স্থাপন করার পরে যোগ করি এবং উভয় দিকে বর্ধিত করি, মানে এই 3টা বিন্দু যোগ করে এবার বাম দিকে উপরে বাম ডান তো বলে কথা নাই, যেদিকে যাক আমি 2 দিকে অ্যারো চিহ্ন দিব, অ্যারো চিহ্ন কিন্তু দিব, 2 দিকে আমি বাড়ায় দিলাম। একইভাবে বললো 2 নং সমীকরণ থেকে যে বিন্দুটা পাওয়া গেছে, ধরলাম বিন্দুগুলো এখানে 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 এখানে, এই বিন্দুগুলো যোগ করব এবং উভয় দিকে আমি বাড়ায় দিব, এই যে কমন পয়েন্টটা ইন্টারসেক্ট করছে যেখানে, এইটাই হলো আমাদের সমাধান। আমরা গ্রাফ পেপারের দিকে খেয়াল করি যে আমরা কিন্তু ওই যে বর্ণনা অনুসারে এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম সেগুলো দিয়ে নিলাম, এইখানে ওটা লেখা আছে, ও 0,0 লেখা আরও ভালো, কিন্তু এই ও কিন্তু আমি লিখে নিয়েছি আমার সবগুলো বিন্দু বসানোর পরে আগে না। এখন একটা একটা করে বিন্দু দেখি, এই যে অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে 3x + 4y = 14 যে সমীকরণটা ছিল, সেই সমীকরণের স্থানাঙ্কগুলো হলো এই সমীকরণের স্থানাঙ্কগুলো আমাদের এখানে যেটা দেওয়া আছে, এই যে এইটা তারপরে এইটা এইটা এগুলো যোগ করে যেটা পাইছি সেটা। মানগুলো কেমন, আমি কিন্তু 2 বর্গঘর সমান 1 একক ধরেছি, তার মানে যেটা -2,5 এটা অ্যাকচুয়ালি আমাদের -4,10 এইটা। তো আমরা মুখে বলবো -2,5,
খাতায় লিখেও দিব -2,5। অ্যাকচুয়ালি আমি যখন খাতায় বসাবো তখন এক্সের দিকে -4, এক্স -4 মানে বাম দিকে, আর ওয়াইয়ের দিকে +10 মানে উপরের দিকে। সেই জন্য দেখো আমি 1 2 3 4 আর উপরের দিকে এই আমাদের 5, এই আমাদের 10, এইখানে গিয়ে তারপরে ফাইনালি আমি মার্ক করব। তারপরে হচ্ছে 0, আমাদের -7/2। 0, -7/2 মানে কি, 0কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 0ই থাকবে, 7/2কে মাল্টিপ্লাই করলে আমাদের শুধুমাত্র 7 হবে। তাহলে সেটাই করি। তাহলে আমরা 0 মানে কি, x 0 মানে x বামেও যাবে না ডানেও যাবে না, এখানে চুপচাপ আছে, কিন্তু y উপরে উঠবে। কত ঘর উপরে উঠবে? 7 ঘর। এই যে 7 ঘর উঠে আমি এখানে করলাম। ফাইনালি থাকলো 2,2। 2,2 মানে কত? এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 4,4। তাহলে x ডান দিকে, দুইটাই কিন্তু পজিটিভ। x পজিটিভ মানে ডান দিকে, y পজিটিভ মানে উপরের দিকে 3টা। তাহলে এই 3টা বিন্দু যোগ করলাম, সেটাকে আমি এই পাশেও আমি ইনক্রিজ করলাম, এই পাশেও ইনক্রিজ করে দিয়ে দিলাম। এইটা তাহলে প্রথম সমীকরণে বিন্দুগুলো আমাদের বসানো হলো। এরপরে দ্বিতীয় সমীকরণ কোনটা? আমরা অ্যারো চিহ্ন দিয়ে লিখে দিয়েছি। এটা হলো 4x - 3y = +2। এটা লিখে দিলে ভালো, বাট এটা বাধ্যতামূলক না। আমি এখন এইখানে বিন্দুগুলো ছিল কত? আমরা চার্ট থেকে যে বিন্দুগুলো পেয়েছিলাম সেটা হলো 5, একটা হলো 5,6। তো 5,6 এটা আমরা লিখে দিলাম 5,6, কিন্তু আমরা মুখেও বলবো 5,6। অ্যাকচুয়ালি কী করব? আমরা 2 বর্গঘর সমান 1 একক ধরেছি। তার মানে বাস্তবে আমরা হলো এটা হলো 10,12 এই বিন্দুতে গিয়ে আমরা এটা মার্ক করব। এক্সের জন্য +10 মানে এক্স আমাদের পজিটিভ দিকে, ডান দিকে হলো 10 ঘর, ওয়াই +12 মানে উপরের দিকে 12। তারপরে আমি এখানে মার্ক করলাম। বিন্দু একটা আছে হলো -3/2। তো -3/2 একটু পরে বসাই। আমি আগে -1, -2 পূর্ণ সংখ্যাগুলো আগে বসাই নেই। তো -1 তাহলে কি হবে? এইটা x -1 মানে x আসলে বাম দিকে আমাদের 2 একক যাবে, 2 আর 1 গুণ করলে 2। আর -2 মানে হলো -4 যাবে, সবাই 2টার দ্বারা গুণ করে। তাহলে আমাদের -2 তারপরে -4 এটা দিয়ে দিলাম। সমস্যা দেখো, এইটাকে যখন 2 দ্বারা গুণ করব তখন অ্যাকচুয়ালি হবে -4/3। -4/3 মানে 1.33 সামথিং। এক্সাক্ট কিন্তু অত ক্লিয়ার করে বলা যায় না, 1.33 এটা কেমন একটা মান। তারপরে আমরা কি করব সেটাই বসাই। তাহলে আমরা লিখলাম হলো এক্স হলো 0 তো 0, বাম ডান কোনো দিকে যাবে না, আর ওয়াই নিচের দিকে 1 এর দিকে গিয়ে তারপরে আমি এই বিন্দুগুলো যোগ করলাম। যোগ করে এবার যে বিন্দুতে সেট করছে সেটা সেট করলো কোথায়? এ বিন্দুতে। তাহলে এটাই হলো তার সমাধান। এখন আবারও সেই কথা রিপিট করি, এ যদি এখানে না থেকে এটা এইখানে থাকতো অন্য জায়গায়, আমাদের যেখানে এ পয়েন্টটা নিয়েছিলাম ওইখানেই সেট করছে, ওইখানে সেট না করে আমার যদি অন্য জায়গায় সেট করতো, ওটা আমাকে হাতে গুনতে হতো। অথবা এই জায়গায় আমি তোমাকে এটা আউট করে দেখাই। ধরো এইখান দিয়ে যদি আমাদের লেখচিত্রটা যেত, এইখান দিয়ে এই বিন্দুটা যে -0, -2/3, এটা কিন্তু তুমি সমীকরণটা মানে চিত্রটা দেখে তুমি বলতে পারবে না ওটা -2/3 নাকি ওটা কি যেন বলে 3/4। এটা তোমার বোঝা খুবই কঠিন। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হতো? হয় ক্যালকুলেটরে সমাধান করা, অথবা প্রতিস্থাপন অপনয়ন কোনো একটা পদ্ধতিতে সমাধান করে বলে দাও, ও আমাদের তো সমাধান বিন্দু ছিল এইখানে। এই সমস্যাটা এড়ানোর জন্যই আমরা ম্যাথ করার শুরুতেই, টেবিল তৈরি করার শুরুতেই সমাধান কোনটা ওটা আগে খুঁজে বের করব। ওইটা দুইটাতে থাকলে যখন দুইটাই একই বিন্দু, সেটা যেখানেই মিলুক, সেটা একদম দাগের উপরে মিলুক অথবা যে সাদা ঘরের মধ্যে মিলুক, যেখানেই মিলুক ওটার ক্যালকুলেশন করার দরকার নেই। দেখেই আমরা বলবো দুইটা যেহেতু সেম পয়েন্ট, সমীকরণ একেও ছিল ওই 3,2, 2এও 3,2, তার মানে ওইটাই আমাদের সমাধান। এইভাবে আমরা বুঝতে পারবো। তো এইভাবে আমরা তাহলে কি করলাম? দুইটা বিন্দু বসাইছি, যে বিন্দুতে সেট করছে সেটা হলো আমাদের সমাধান বিন্দু। তো আশা করি ক্লাসটা বুঝতে পারছো। আর আমরা পরবর্তী ক্লাসগুলোতে হয়তো এই কথাগুলো একটু শর্ট করব, তোমরা ওটা চেষ্টা করবে। আর ম্যাথটা অবশ্যই এই ম্যাথটা দেখার শেষেই তুমি ক্যালকুলেটর এবং গ্রাফ পেপারে জাস্ট একটা ম্যাথ করো। এই চ্যাপ্টার থেকে একটা ম্যাথ তুমি যদি ভালো করে বুঝতে পারো, আর একটা বাকি কোনো ম্যাথে তোমার সমস্যা হবে না। তবে নেক্সট ক্লাসে দেখা হবে এরকমই আর একটা কোনো গ্রাফের ম্যাথে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। ও আপনি থাকেন, ক্লোজ করে দেন, কালার বার দেন।